নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি খুব জোর কদমেই চলছে। আর সেই প্রস্তুতিতে সাহায্য করতে নিয়ে চলে এসেছি বন্ধুরা ইতিহাস থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন, যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য। তাই ভিডিওটি বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে ভিডিওটি যতটা পারো শেয়ার করে দাও। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর স্ক্রিনে দেওয়া নাম্বার প্যাটার্নটি ভিডিও পজ করে অবশ্যই দেখে নিও। তো চলো কথা না বলে এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি, দেখো বন্ধুরা, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান এক। প্রথম প্রশ্ন, আল রিহালা ভ্রমণ বিবরণীর লেখক কে ছিলেন? সঠিক উত্তর ইবন বতুতা। পরের প্রশ্ন, ঘোড়ার ডাকের ব্যবস্থাকে কি বলা হয়? সঠিক উত্তর উলাক। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর খিজির খান। পরের প্রশ্ন, কবে পানিপথের প্রথম যুদ্ধ হয়? সঠিক উত্তর 1526 খ্রিস্টাব্দে বাবরের সাথে ইব্রাহিম লোদির। পরের প্রশ্ন, আমুক্ত মাল্যাদ গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর কৃষ্ণদেব রায়, এটি তেলেগু ভাষায় লেখা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কোন অঞ্চলকে রায়চুর দোয়াব বলা হয়? সঠিক উত্তর কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর অববাহিকা অঞ্চলকে। পরের প্রশ্ন, কার আমলে মুঘলরা গোলকোন্ডা ও বিজাপুর দখল করে? সঠিক উত্তর সম্রাট ঔরঙ্গজেবের আমলে। পরের প্রশ্ন, কবে খানুয়ার যুদ্ধ হয়? সঠিক উত্তর 1527 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, কে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর শেরশাহ। পরের প্রশ্ন, প্রথম দিকে আকবরকে শাসন কাজ পরিচালনায় কে সাহায্য করেছিলেন? এই প্রশ্ন বন্ধুরা অন্যভাবে আসতে পারে, যে আকবরের অভিভাবক কে ছিলেন? সঠিক উত্তর বৈরাম খান। পরের প্রশ্ন, বীরবলের প্রকৃত নাম কি ছিল? সঠিক উত্তর মহেশ দাস। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, 12 ভূঁইয়ার দুজন উল্লেখযোগ্য সদস্যের নাম লেখো। সঠিক উত্তর প্রতাপাদিত্য এবং চাঁদ রায়। পরের প্রশ্ন, দিন হি ইলাহির প্রবর্তক কে ছিলেন? সঠিক উত্তর আকবর। পরবর্তী প্রশ্ন, দেখো, কে দহশালা ব্যবস্থা চালু করেন? সঠিক উত্তর আকবর 1580 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, লালকেল্লা ও জামা মসজিদ কি দিয়ে তৈরি? সঠিক উত্তর লাল রঙের বেলে পাথর দিয়ে তৈরি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, জিতল কি? উত্তর দেখে নেব। সুলতানি আমলে ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য যে তামার মুদ্রা প্রচলিত ছিল তাকে জিতল বলে। পরের প্রশ্ন, ভাস্কো দা গামা কবে কালিকট বন্দরে এসে পৌঁছন? সঠিক উত্তর 1498 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, ইংরেজ দূত টমাস রো কার আমলে ভারতে আসেন? সঠিক উত্তর মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে। পরের প্রশ্ন, বাংলার কোন স্থানে ফরাসিরা ঘাঁটি নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর চন্দননগরে। পরের প্রশ্ন, সিরি শহরটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর আলাউদ্দিন খলজি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, আকবরনামা কার লেখা? সঠিক উত্তর আবুল ফজল। পরের প্রশ্ন, আহমেদনগরের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর মালিক অম্বর। পরের প্রশ্ন, আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর টোডরমল। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, যাবত কথার অর্থ কী? সঠিক উত্তর নির্ধারণ। পরের প্রশ্ন, কবে হলদিঘাটির যুদ্ধ হয়? সঠিক উত্তর 1576 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ঘরঘরা যুদ্ধ কবে হয়? সঠিক উত্তর 1529 খ্রিস্টাব্দে। বন্ধুরা, এর থেকে আরেকটি প্রশ্ন পড়ে যে ঘরঘরা যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? উত্তর হলো, এই যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন নসরত শাহ। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, সফাবি কারা? উত্তর দেখে নেব। সফাবিরা ছিল ইরানের একটি রাজবংশ। পরের প্রশ্ন, কবে তালিকোটার যুদ্ধ হয়? সঠিক উত্তর 1565 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, দেখো, খুতবা কথার অর্থ কী? সঠিক উত্তর ভাষণ। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়? সঠিক উত্তর গুরু অর্জুনকে। এই হলো বন্ধুরা 1 নম্বরের প্রশ্ন। এবার আসি পরবর্তী ভাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, সিজদা ও পাইবস বলতে কী বোঝো? যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 47 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, এই সিজদা এবং পাইবস একটি পারসিক প্রথা, এবং এই প্রথাগুলি কার আমলে চালু ছিল এবং এই প্রথাগুলি অনুসারে কি কি কাজ করতে হতো তা তোমাদের লিখতে হবে এই প্রশ্নের উত্তরে। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের 2টি কারণ উল্লেখ করো। যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 50 নম্বর পৃষ্ঠায়। যেমন দিল্লি অধিবাসীর বিরোধিতা এবং মঙ্গল আক্রমণের ভয় থেকে তিনি তার রাজধানী যে স্থানান্তর করেছিলেন সে কথা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, টিকা লেখো হুন্ডি। যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 103 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, হুন্ডি এমন একটি কাগজ যার সাহায্যে খুব সহজেই বণিকেরা তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বহু দূর পর্যন্ত অনেক পরিমাণ টাকা নিয়ে যেতে পারত।
তো সেই বিষয়ে বিশদে লিখতে হবে। পরের প্রশ্ন, বারো ভূঁইয়া নামে কারে পরিচিত ছিলেন? অথবা টিকা লেখো বারো ভূঁইয়া। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ৭৭ নম্বর পৃষ্ঠায়। অর্থাৎ বারো ভূঁইয়া কে ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কারা ছিলেন এবং কার আমলে তারা আক্রমণ করেছিলেন সে কথা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, সুলহ ই কুল নীতি সম্পর্কে যা জানো লেখো। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ৮৫ নম্বর পৃষ্ঠায়। এই নীতি কে চালু করেছিলেন এবং এই নীতি অনুসারে কোন কোন কাজ তিনি করতে নিষেধ করেছিলেন সেই সকল বিষয় তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, টিকা লেখো দাগ ও হুলিয়া। যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের ৫৫ নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, দাগ ও হুলিয়া ব্যবস্থা কি? সেনাবাহিনীতে জালিয়াতি রুখতে যে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করা হয়েছিল সে সম্পর্কে বিশদে তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝো? যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের ৭৩ নম্বর পৃষ্ঠায়। অর্থাৎ শেরশাহ জমিতে কৃষকের অধিকার ও রাজস্বের পরিমাণ ঠিক করার জন্য যে দলিলপত্রের ব্যবস্থা করেছিলেন তাই ছিল পাট্টা কবুলিয়ত, সে বিষয়ে তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, টিকা লেখো দহশালা ব্যবস্থা। যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের ৮৬ ও ৮৭ নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, আকবরের আমলে ১০ বছরের তথ্যের ভিত্তিতে যে রাজস্ব ব্যবস্থা চালু ছিল তাই হলো দহশালা ব্যবস্থা। এই ব্যবস্থা কে চালু করেন, এই ব্যবস্থা কবে চালু হয়, এই ব্যবস্থা চালু করতে আকবরকে কে সাহায্য করেছিলেন, এই ব্যবস্থার অন্য কোনো নাম আছে কি না সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তরে লিখতে হবে। পরের প্রশ্ন, কাকে কেন চিরাগ ই দিল্লি বলা হয়? যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের ১০০ নম্বর পৃষ্ঠায়। শেখ নাসির উদ্দিনকে কেন চিরাগ ই দিল্লি বলা হয় তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। বন্ধুরা, এই সকল প্রশ্ন করার পাশাপাশি তোমরা অতিরিক্ত হিসাবে এই প্রশ্নটিও করে রাখতে পারো যে কুতুব দিল্লি বলতে কি বোঝো। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ৯২ নম্বর পৃষ্ঠায়। কুতুবউদ্দিন আইবকের আমলে যে দিল্লি গড়ে উঠেছিল তা কুতুব দিল্লি নামে খ্যাত, এ বিষয়ে তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে ৪ থেকে ৫টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান ৩। প্রথম প্রশ্ন, টিকা লেখো মনসবদারি ব্যবস্থা। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ৮৬ নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এই মনসবদার কারা ছিল, তাদের দায়িত্ব বা কর্তব্য কী ছিল সেই সকল বিষয় নিয়ে এই প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান ৩টি সমস্যা কী ছিল? বন্ধুরা, সুলতান ইলতুৎমিশ সুলতান পদে অধিষ্ঠিত হওয়ার পর তার সামনে প্রধান ৩টি কী সমস্যা ছিল সে বিষয়ে তোমাদের লিখতে হবে। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ৪৫ নম্বর পৃষ্ঠায়। যেমন তার মৃত্যুর পর তার রাজবংশকে দেখাশোনা করবে, এছাড়া মঙ্গল আক্রমণ কীভাবে বা প্রতিরোধ করা যাবে এই সকল বিষয় নিয়ে তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আলাউদ্দিন খলজির বাজার দর সম্পর্কে যা জানো লেখো। বন্ধুরা, আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলি করেছিলেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। বাজার দর নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিভাবে তিনি দাম নির্ধারণ করে দিতেন কিংবা ক্রেতাকে ঠকানো হলে তার পরিবর্তে তিনি কী শাস্তির ব্যবস্থা করেছিলেন তা নিয়ে লিখতে হবে। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ৬০ নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, ইকতা ব্যবস্থা কি, কেন সুলতানরা এই ব্যবস্থা চালু করেন? বন্ধুরা, ইকতা কি তা তোমাদের লিখতে হবে। এছাড়া ইকতাদাররা কারা ছিলেন, ইকতাদারদের দায়িত্ব বা কর্তব্য কী ছিল, এর পাশাপাশি কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন, সুলতানরা তাদের রাজ্য বিস্তারের মধ্য দিয়ে সেই সকল বিস্তৃত রাজ্যে ক্ষমতা ও আধিপত্য কায়েম রাখতে এই ইকতা ব্যবস্থা চালু করেছিলেন, এ বিষয়ে তোমাদের বিশদে এই প্রশ্নের উত্তরে লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো? এই ক্ষত মুঘল সাম্রাজ্যকে কতটা প্রভাবিত করেছিল? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ৮৪ নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, দাক্ষিণাত্য একটি বড় এলাকা, সেই দাক্ষিণাত্য এলাকা দখল করতে গিয়ে মুঘল সাম্রাজ্য কতটা পরিমাণে ক্ষতির সম্মুখীন হয় এবং সেই ক্ষতি কিভাবে মুঘল সাম্রাজ্যে ক্ষয়ে আনতে সাহায্য করেছিল তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, টিকা লেখো বন্দেগানি চিহলগানি। এর পাশাপাশি একটি প্রশ্ন করে রাখবে যে কার আমলে এটি চালু ছিল। বন্ধুরা, বন্দেগানি চিহলগানি কথার অর্থ কী এবং তারা কারা ছিলেন এবং কার আমলে এটি চালু ছিল সে বিষয় নিয়ে তোমাদের একটি উত্তর লিখতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ৪৬ নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল? অথবা টিকা লেখো শাহজাহানাবাদ। শাহজাহানাবাদ কে গঠন করেছিলেন এবং সেই শহরে নাগরিকরা কেমনভাবে বসবাস করতো, সেখানকার বড় ছোট বাড়িগুলিকে কি বলা হতো, সেখানকার যে ধর্ম সম্প্রীতি, যে ধর্মীয় মেলবন্ধনের ছবি লক্ষ্য করা যায় সেই সকল বিষয় নিয়ে একটি উত্তর লিখতে হবে। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ৯৮ ও ৯৯ নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, উলেমা কারা ছিল এবং তাদের কাজ কী ছিল? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ৫৭ নম্বর পৃষ্ঠায়। উলেমা কারা ছিলেন এবং তারা কি কাজ করতেন, উলেমা কথার অর্থ কী এবং তারা ধর্মীয় বিচারের রায়দানের পাশাপাশি আর কোন কোন কাজ করতেন সেই সকল বিষয় নিয়ে এই প্রশ্নের উত্তরে তোমাদের লিখতে হবে।
এই সকল প্রশ্ন করার পাশাপাশি অতিরিক্ত হিসাবে এই প্রশ্নটিও করে রাখতে পারো, বিজয়নগর রাজ্য সম্পর্কে পর্যটক পেজ যে বর্ণনা দিয়েছিলেন তা তোমাদের নিজের ভাষায় লিখতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 66 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, কাকে কেন পাগলা রাজা বলা হয়? যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 50 নম্বর পৃষ্ঠায়। এই প্রশ্নটি অন্যভাবে ঘুরিয়েও আসতে পারে যে তুগলকি কাণ্ড কারখানা বলতে কী বোঝো? বন্ধুরা, মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। তার কোন কোন কাজের জন্য এমন আখ্যা তাকে দেওয়া হয়েছে তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে 8 থেকে 10টি বাক্যে উত্তর দাও, যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, শেরশাহের সংস্কারগুলি ব্যাখ্যা করো। সম্রাট শেরশাহ তার সাম্রাজ্যে কোন কোন ক্ষেত্রে সংস্কার করেছিলেন, যেমন ঘোড়ার ডাক ব্যবস্থা থেকে শুরু করে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ, এর পাশাপাশি সরাইখানার বন্দোবস্ত ও দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখা, এই সকল বিষয় নিয়ে তোমাদের একটি উত্তর লিখতে হবে, যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 73 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, ইলিয়াস শাহী ও হোসেন শাহীর আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। ইলিয়াস শাহী এবং হোসেন শাহীর আমলে বাংলা সংস্কৃতির ক্ষেত্রে কতটা উন্নয়ন ঘটেছিল, সেই সময় বিশেষ করে চৈতন্যদেবের আবির্ভাব, এছাড়া বাংলায় লেখালেখির ক্ষেত্রে কী উন্নতি ঘটেছিল, সেই সকল বিষয় নিয়ে একটি উত্তর লিখতে হবে, যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 62 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো সুলতানি আমলে কর ব্যবস্থার পরিচয় দাও। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 59 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, সুলতানি আমলে কোন কোন কর চালু ছিল এবং সেগুলি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হতো বা কোন কোন ক্ষেত্র থেকে নেওয়া হতো তা তোমাদের লিখতে হবে, যার মধ্যে উল্লেখযোগ্য জিজিয়া কর, এছাড়া খামোশ, জাকাত ইত্যাদি করগুলি কোন কোন ক্ষেত্র থেকে সুলতানরা আদায় করতেন তা তোমাদের লিখতে হবে, যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 59 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ সম্পর্কে যা জানো লেখো। জল সংরক্ষণ এবং জল সরবরাহ সম্পর্কে সুলতানরা কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন, কোন কোন জলাধার খনন করেছিলেন, সেই সকল বিষয় নিয়ে একটি উত্তর লিখতে হবে বন্ধুরা, যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 95 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, মধ্যযুগে ভারতের ব্যবসা বাণিজ্য সম্পর্কে যা জানো লেখো। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 102 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, মধ্যযুগে ভারতে ব্যবসা বাণিজ্যের প্রকৃতি কেমন ছিল, কোন কোন বন্দর থেকে ব্যবসা বাণিজ্য করা হতো এবং কোন কোন জিনিস আমদানি ও রপ্তানি করা হতো, সেই সকল বিষয় নিয়ে তোমাদের একটি উত্তর লিখতে হবে। এই সকল প্রশ্ন করার পাশাপাশি অতিরিক্ত হিসাবে তোমরা একটি প্রশ্ন করে রাখতে পারো, আকবরের রাজপুত নীতি সম্পর্কে যা জানা লেখো। মূলত রাজপুতরা ছিলেন উত্তর ভারতের অন্যতম একটি জমিদার শক্তি, তাই তারা বুঝেছিলেন যে এই ভারতে তাদের যে শাসন কায়েম রাখতে রাজপুতদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। রাজপুতদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে গিয়ে তারা কোন কোন নীতি অবলম্বন করেছিলেন তা তোমাদের লিখতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বই 80 নম্বর পৃষ্ঠায়। আজ এ পর্যন্তই, তবে প্রশ্ন শেষ করার আগে তোমাদের কাছে একটি নতুন প্রশ্ন উপস্থাপন করছি যে কে রেশন ব্যবস্থার প্রবর্তন করেন। বন্ধুরা, তোমরা যারা এই প্রশ্নের উত্তর জানো অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে জানিও। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো, নমস্কার।